জনগণের রাজনীতি নাকি রাজনীতির জনগণ? রাজনীতির আয়নায় কতটা প্রতিফলন জনগণের, তাদের অবস্থান কোথায়, সেই হিসেবটি বুঝতে যমুনা টেলিভিশনের রাজনীতির এই আয়োজনে পুরো সময় আপনাদের সাথে আছি আমি রোকসানা আঞ্জুমান নিকোল। দর্শক, আমাদের আজকের রাজনীতিতে সঙ্গে আছেন বিএনপি দলীয় সাবেক এমপি সৈয়দা আসিফা আশরাফি পাপিয়া, গণমাধ্যম ব্যক্তিত্ব আব্দুন নূর তুষার আছেন, প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব আজাদ মজুমদার আছেন জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম। মিস পাপিয়া, ভোলার তজুমউদ্দিন উপজেলায় স্বামীকে রাতভর নির্যাতনের পর তার স্ত্রীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে উপজেলা শ্রমিক দল, যুব দল, ছাত্র দলের নেতাকর্মী সহ 7 জনের বিরুদ্ধে। অভিযুক্তরা হলেন উপজেলা শ্রমিক দলের যুগ্ম সাধারণ সম্পাদক ফরিদ উদ্দিন, যুবদল কর্মী মোহাম্মদ আলাউদ্দিন, তজুমউদ্দিন সরকারি কলেজ ছাত্র দলের সভাপতি মোহাম্মদ রাসেল সহ আরও 5-6 জন নেতাকর্মী। দলের এমন লাগামহীন বেপরোয়া নেতাকর্মীদের থামাবেন কবে আপনারা? এটা একটা জঘন্য এবং এই অপরাধ ক্ষমাহীন, এবং এই সভ্য সমাজে বিশেষ করে নারীদের ধর্ষণ করা, এটা তো কারোর পক্ষে কোনোভাবেই কিন্তু মেনে নেওয়া সম্ভবপর না। এখন লাগামটা থামাবো কিভাবে? লাগাম এখন নেতারা যারা পোস্ট দিয়েছেন, তাদের যারা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আছে, তারাই চিন্তা করবেন যে লাগামটা কিভাবে থামাতে হবে। পোস্টে কারা? শ্রমিক দলে তো একটা কেন্দ্র আছে, কেন্দ্রের সভাপতি সেক্রেটারি আছে, তারাই তো অনুমোদন করে। প্রত্যেকটা জেলার সভাপতি সেক্রেটারি টপ লেভেলের ইশারা ছাড়া পোস্ট দিতে পারে? সব অঙ্গ সংগঠনই যে টপ লেভেলের ইশারা থাকে এটা আমি বিশ্বাস করি না। কারণ এটা ধারাবাহিক একটা ছাত্রদল থেকে, আমি যেমন যুবদল দেখে আসছি, মির্জা আব্বাস গহেশ্বর, আলাল অমক, এটা সেটা তো ওইভাবে ধারাবাহিকতাভাবেই তো চলছে। আর শ্রমিক দল আসলে নজরুল ইসলাম খান সাহেব এটার নেতা ছিলেন দীর্ঘদিন যাবৎ। তারপরে আফসার আহমেদ সিদ্দিকী যশোরের, ওনারাও ছিলেন। তো তাদের শ্রমিক দল করার যে ধরন, যে শিষ্টাচার, যে পজিশনটা, এই 15 বছর দুঃশাসনের কারণে আপনি পোস্ট মাফিক যে লোক পাবেন, সেটা একটা যোগ্য লোক পাওয়ার একটা ব্যাপার ছিল। আর 1 থেকে 50 জন তো জেলখানাতে। স্বাভাবিক কারণে কমিটি এভাবে করেছে কোনো না কোনো ভাবে। জেল থেকে বের হয়েছেন পাপিয়া আপনারা 1 বছর হয়ে গেছে, এগুলো দেখবেন অনেক আগের কমিটি। 1 বছর পরেও এই কথা কি আসলে জনগণ? এগুলো অনেক আগের কমিটি, দেখবেন নতুন কোনো কমিটি আসলে হয়নি। ওই টুকটাক ছাত্রদল কেন্দ্রের কমিটি ভাঙছে, এটা ওটা সেটা, কিন্তু বেসিক্যালি জেলার যুবদল, শ্রমিক দল ভাঙা হয়েছে বলে আমি মনে করি না। তবে আমি মনে করি ধর্ষকের কোনো দল নাই, ধর্ষকের কোনো ঠিকানা নাই, ধর্ষকের কোনো চেহারা নাই। এটা যে করবে তার উপযুক্ত সর্বোচ্চ শাস্তিটাই তার প্রাপ্য, এবং এখানে দল কোনো প্রতিবন্ধকতা সৃষ্টি করবেও না, করতে পারে না, করার কোনো কারণও নাই। স্পষ্ট আমার বক্তব্য এখানে। জি, লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলায় সরকার কর্তৃক অনুমোদিত পাথর ও বালুর সাইটগুলো থেকে যে গাড়িগুলো দিয়ে পাথর বালি দেশের বিভিন্ন প্রান্তে যায়, সেই গাড়িগুলো থামিয়ে গাড়ি প্রতি 500 থেকে 1000 টাকা পর্যন্ত চাঁদাবাজি করা হয়। নিয়মিত লক্ষ টাকা চাঁদাবাজির নামে লুটপাট করা হয়। সার্জিস আলম পোস্টে লিখেছেন, বাকিটুকুও পড়ছি। আজকে পাটগ্রাম উপজেলার ইউনো সেই চাঁদাবাজদের মধ্য থেকে 2 জনকে ধরে এনে শাস্তি হিসেবে 1 মাসের জেল দেয়। পরবর্তীতে বিএনপি এবং স্বেচ্ছাসেবক দলের কয়েকশো নেতাকর্মী এসে থানা ঘেরাও করে, ভাঙচুর করে এবং ওই চাঁদাবাজদেরকে ছিনিয়ে নিয়ে যায়। জেলা পুলিশ সুপার পার্শ্ববর্তী হাতীবান্ধা থানা থেকে পুলিশের এক্সট্রা ফোর্স সহযোগিতা চাইলে হাতীবান্ধা থানার বিএনপি নেতাকর্মীরা সেই থানাও অবরুদ্ধ করে রাখে। এভাবে বিএনপি নেতাকর্মীরা যদি মাঠ পর্যায়ে ক্ষমতার অপব্যবহার করে চাঁদাবাজি, লুটপাট শুরু করে কিংবা চাঁদাবাজদের প্রোটেক্ট করে, তাহলে দেশের সংস্কার হবে কিভাবে? স্থানীয় লোকজন বলছে সেখানকার যিনি এমপি প্রত্যাশী, তার মদতে এসব হচ্ছে। এই পোস্টে সার্জিস আলম, তারেক রহমান ও মির্জা ফখরুলকে ট্যাগ করেছেন। বিএনপিকে কন্ট্রোল করতে পারছে কিনা? এখনই যদি এই অবস্থা হয়, আপনারা 460টা উপজেলা, ইউনিয়ন তো আরও বেশি, সঠিক পরিসংখ্যানটা ইউনিয়নের আমি দিতে পারলাম না। এখন ধরেন সারা বাংলাদেশের 64টা জেলার 460টা উপজেলার এবং আরও হাজার হাজার ইউনিয়নের কোনো একটা অংশে এই ধরনের ঘটনা ঘটলো। যদি এই ধরনের ঘটনা ঘটাটা মানুষের প্রত্যাশিত না, আমারও প্রত্যাশা না। কারণ দুর্নীতি, দুর্বৃত্তায়ন এবং রাষ্ট্রীয় সন্ত্রাসের বিরুদ্ধে 15 বছর এই বিএনপি যান হাতে নিয়ে আন্দোলন করেছে এবং আন্দোলনে শহীদ হয়েছে অনেকে, অপহৃত হয়েছে, নির্যাতিত হয়েছে।
তা আমাদের প্রত্যাশা, বিএনপির প্রত্যাশাই হচ্ছে রাষ্ট্রীয় সন্ত্রাস বন্ধ করতে হবে, দুর্নীতিমুক্ত রাষ্ট্র কায়েম করতে হবে। স্বৈরাচার অদূর ভবিষ্যতে কেউ যাতে হতে না পারে তার রক্ষা কবচটা খুব শক্ত সামর্থ্য হতে হবে। পাটগ্রামের এই বিক্ষিপ্ত বিচ্ছিন্ন সত্য ঘটনাও যদি হয়ে থাকে, আমি চাই এটা আইনের আশ্রয়ে যাক এবং এটা একটা এক্সাম্পল হিসেবে শাস্তির ব্যবস্থা হোক সারা বাংলাদেশের সকল রাজনৈতিক সংগঠনের জন্য। এটা একটা আইনগত শিক্ষা হিসেবে সুপ্রতিষ্ঠিত হোক। ইউনো দুজনকে ধরেছে, বলছি যে এইটা একটা আইনগত যেহেতু জেল হলো এবং এইটা সারা একটা বার্তা গোটা বাংলাদেশের সকল রাজনৈতিক সংগঠনের জন্য। যেমন আপনি পাটগ্রামের ঘটনা বললেন, আমি চাঁপাইনবাবগঞ্জের ঘটনা বলতে পারি যে রীতিমতো জামাত ইসলাম বিচার সালিশ তারা পার্টি অফিসে বসে বিক্রি করছে এবং তাদেরকে ক্রস ফায়ারে দিচ্ছে কবিরকে। কবির হত্যাকারী একজন আসামি, সেই কলেজের টিচার ছিল, তাকে অধ্যক্ষ হিসেবে যোগ দেওয়ার জন্য পয়সা খেয়ে জামাতের নায়েবে আমির লতিফুর রহমান রীতিমতো ওই শাহ নেয়ামতুল্লাহ কলেজ, যেই কলেজটা একটা মুক্তিযোদ্ধার কলেজ, যুদ্ধ করতে করতে মহানন্দার তীরে আত্মাহুতি দিয়েছে সে বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর কলেজ, সেইটাতে চলে গেল একজন রাজাকার। কি গেল? তাদের হত্যার খুনি আসামিকে টাকার বিনিময়ে প্রতিষ্ঠিত করার জন্য। এখন এগুলো পেপার পত্রিকা আসছে, কিন্তু টকশোর ইস্যু হচ্ছে না। পাটগ্রামে ওইখানে যদি ফখরুল ইসলাম আলমগীর ডট বেঙ্গলের নেতা সার্জিস আলমের বাসা ওইখানে, পাটগ্রামটা আমলে আসছে, তবে আমলে আসুক, এই আমল দিয়ে শিক্ষা হোক সবার, এবং এগুলো কাছ থেকে বিরত থাকতেই হবে, এর কোনো বিকল্প নাই। মিস পাপিয়া, আপনি যে উদাহরণ দিলেন চাঁপাইনবাবগঞ্জে জামায়াত, আর আমি বা সার্জিস উদাহরণ দিলেন পাটগ্রামে বিএনপি, তার মানে কি সারা বাংলাদেশে এখানে জামাত ওখানে বিএনপি এরকম ভাগাভাগি চলছে? কোথায় হচ্ছে সার্জিসের দল, এগুলো তো আসছে। সার্জিসের দল কি আসে নাই? কি নূরের দলের কথা কি আসে নাই? আসছে তো, সবারই আসতেছে। বলার সময় সব বিএনপির দিকে আঙ্গুল। তবে আমি চাই বিএনপি এমন কোনো, সারা বাংলাদেশের সমর্থক নেতাকর্মীর এমন কোনো কর্মকাণ্ড করা উচিত না যে তাদের একজনের এই কাজের জন্য গোটা বাংলাদেশের জনপ্রিয় সংগঠন বিএনপি বিতর্কিত হোক। জি, আব্দুল নূর তুষার, কুমিল্লার মুরাদনগরে মাদক কেনা বেচার অভিযোগে এক নারী ও তার 2 ছেলে মেয়েকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করা হয়েছে। এই ঘটনায় আহত হয়েছেন ওই নারীর আরেক মেয়ে। আজকে সকালে মাদক সংশ্লিষ্টতার অভিযোগে এলাকার লোকজন তাদের উপর হামলা করে বলে পুলিশ জানায়। কাউকে কাউকে বলতে দেখি যে আগে ছিল মগের মুল্লুক, এখন হয়েছে মবের মুল্লুক। কেন বলে সেটা তো আমরা পরিষ্কারভাবে দেখতে পাচ্ছি। সরকারের দায়িত্বশীল ব্যক্তি মব আর প্রেশার গ্রুপের পার্থক্য বোঝেন না। তো এটা যদি হয় এবং এইভাবে যদি আশকারা দেওয়া হয় যে যারা মব তারা প্রেশার গ্রুপ, তাহলে স্বাভাবিকভাবেই মব আশকারা পায়। মব কী জিনিস? মব হচ্ছে যে কোনো একটি জনগোষ্ঠী যাদের কোনো পরিচয় নাই, যারা কোনো দলীয়ভাবে তাদের পরিচয় না দিয়ে যে কোনোখানে একত্রিত হয়ে আইন হাতে তুলে নিয়ে দেশের প্রচলিত আইন শৃঙ্খলাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে তাদের ইচ্ছা মতো বেআইনি কাজ করে। মাদকের আইন নাই বাংলাদেশে? আছে। যদি এই জনগোষ্ঠী আইনের প্রতি শ্রদ্ধাশীল হতো তাহলে পিটিয়ে না মেরে তাকে থানায় নিয়ে যেত, সেটা নিচ্ছে না। আপনি দেখবেন যে মামলা ছাড়া লোকজনকে ধরে নিয়ে গিয়ে আটক করতে বলা হচ্ছে। পুলিশের সেই থানায় রিমান্ডে আটককৃত আসামি আছে, সেই আসামিদের যদি বেরিয়ে যেতে দেয় পুলিশ, সেটাকে সে পারবে? যে পুলিশকে দিয়ে সরকার আইন শৃঙ্খলা রক্ষা করবে সেই পুলিশকে মবের অভিযোগের ভিত্তিতে ট্রান্সফার করে দিচ্ছে। তাহলে এটা মবের মুল্লুক হয়ে যায় নাই? আরেকটা জিনিস আপনি চিন্তা করেন, আপনি সার্জিসের একটি স্ট্যাটাস পড়েছেন, সেই স্ট্যাটাসে সার্জিস আহ্বান জানাচ্ছে বিএনপিকে চাঁদাবাজ দমন করতে। চাঁদাবাজ দমনের জন্য বাংলাদেশে আইন নাই? সরকারকে কেন বলে না? তারা তো অন্যান্য দাবিতে যমুনা ঘেরাও করতে পারে, চাঁদাবাজি বন্ধের দাবিতে কেন যমুনা ঘেরাও করে না? তারা দল নিষিদ্ধ করার দাবিতে ওখানে ঘেরাও করে, চিকিৎসার দাবিতে ঘেরাও করে। গতকাল আমি দেখলাম যে একদল লোক গিয়ে যোদ্ধাদের পরিবারের সংসদে কোটা চেয়েছেন। সব জায়গাতে তারা ঘেরাও করতে পারেন, এই 500 টাকা 1000 টাকা চাঁদাবাজদেরকে নিয়ন্ত্রণ কেন সরকার করছে না? এই প্রশ্ন সরকারকে না করে উনি বিএনপিকে ট্যাগ করে কেন? আমি কোনো বিএনপি দল করি নাই, জীবনেও করি নাই, ওনারা জানে সেটা। আমরা একসাথে বিতর্ক করেছি, পাপিয়া এবং আমি, আমরা ছোটবেলায় একসঙ্গে তর্ক করেছি, আজকেও করছি। কিন্তু আমি এই কথা তো কোনোদিন স্বীকার করব না যে একটা রাষ্ট্রে সরকারের আশকারা ছাড়া এইভাবে সব জায়গাতে মব হতে পারে। এই মবের মুল্লুক হতে দেওয়া হচ্ছে এই জন্য যাতে করে নির্বাচন নিয়ে নানান ধরনের টালবাহানা করা যায়। আপনি দেখবেন যে 2 দিন আগে যে আলোচনা নির্বাচন নিয়ে ছিল না,
সেই আলোচনা নতুনভাবে উত্থাপিত হচ্ছে। মানুষজনকে বাধ্য করার চেষ্টা করা হচ্ছে সকলকে একমত হতে হবে। গণতন্ত্রের সৌন্দর্যই হচ্ছে দ্বিমত, গণতন্ত্রের সৌন্দর্যই হচ্ছে যে আমরা এক দল আরেক দলের সঙ্গে একমত হই না, আমরা লড়াই করি, আমরা জনগণের কাছে যাই এবং জনগণের কাছে আমরা ভোট প্রার্থনা করি। জনগণ যাকে ভোট দিবে সেই ভোট অনুযায়ী দেশ শাসিত হবে। সেই ভোটে রিপ্রেজেন্টেশন হবে নাকি ডিরেক্ট ভোটিং হবে সেগুলো নিয়ে যথেষ্ট আলোচনা হচ্ছে, কিন্তু এই আলোচনা কেন নাই? সরকারকে কেউ নিষেধ করেছে মবের লোকজনকে গ্রেপ্তার করতে? আজ পর্যন্ত কয়টা মবের লোক গ্রেপ্তার হয়েছে? আপনি দেখবেন ধানমন্ডিতে এক পুলিশকে পুরস্কার দেওয়া হলো, কেন? কারণ হাক্কানি পাবলিশার্সের মোস্তফা সাহেবের বাড়ির নিচে মব করছিল, তাকে ছাড়াতে গেল কোন দলের নেতা? আর ওইখানে পুলিশ পুরস্কৃত হলো, আর পটিয়াতে পুলিশকে তিরস্কার করা হলো, তাকে ওসি প্রত্যাহার করে নেওয়া হলো। ওসি সেখানে কোন বেআইনি কাজ করেছিল সেটার ব্যাখ্যা তো দিতে হবে। সেই সব ব্যাখ্যা তারা দিচ্ছেন না, তারা মবকে প্রেশার গ্রুপকে মব বানিয়ে প্রেশার সচিব হচ্ছেন। এইটা করলে তো হবে না। জি, আজাদ মজুমদার, মব আর মামলা নতুন এক রাজনৈতিক অর্থনীতি হয়ে দাঁড়িয়েছে নানা নবীন সিন্ডিকেটের। এভাবে ৩৬ জুলাইয়ের বিপ্লবী মুহূর্তটি ৩৬৫ দিন ধরে একটু একটু করে রক্তাক্ত হলো। দক্ষিণপন্থী নানা শক্তি শিক্ষার্থী নেতৃত্ব ও অন্তর্বর্তীকালীন সরকারকে ব্যবহার করে শেষোক্তদের জনপ্রিয়তায় ধস নামিয়েছে। কিন্তু সরকার ও তার নিয়োগকর্তারা কি আদৌ ভিন্ন কোনো বাংলাদেশ গড়তে চেয়েছিলেন? এদের থামাতে চেয়েছেন? ১২ মাস তার প্রবল নজির মেলেনি। ফলে আমাদের সব প্রত্যাশা ১৯৭২-১৯৯১ মতোই আবারও বুক পকেটে লুকিয়ে নিচ্ছি। গবেষক ও লেখক আলতাফ পারভেজের কথা এগুলো, আমি জাস্ট পড়ে শোনালাম। ৭২-৯১ মতো ২৪-এর স্বপ্ন বুক পকেটে লুকিয়ে রাখতে হচ্ছে কেন? বুক পকেটে লুকিয়ে রাখা তো খারাপ কিছু না। স্বপ্ন যদি বুকে থাকে সেটা তো ভালো জিনিস। স্বপ্ন বুকে থাকলে তো তারপর স্বপ্নটা, তার মানে হচ্ছে উনি স্বপ্নটাকে ধারণ করছেন। স্বপ্নটাকে যদি কেউ ধারণ না করে তাহলে তো সেই স্বপ্ন বাস্তবায়ন সম্ভব না। যেহেতু স্বপ্নটা উনি বুকে ধারণ করছেন, একটা সময়ের সাথে সাথে স্বপ্নটাও বাস্তবায়ন হবে। বাস্তবায়নের সুযোগ তৈরি করার জন্য একটু সময় দেওয়া প্রয়োজন, এবং সেই সময়টা যদি পাওয়া যায় তাহলে ধীরে ধীরে এই স্বপ্নটা বাস্তবায়ন হবে। বাংলাদেশে সময় দেবে এই অন্তর্বর্তীকালীন সরকার না নির্বাচিত সরকার? অন্তর্বর্তীকালীন সরকারকেও সময় দিতে হবে, নির্বাচিত সরকার পরবর্তীতে যারা আসবে তাদেরকেও সময় দিতে হবে। তার কারণ হচ্ছে যে আপনি অন্তর্বর্তীকালীন সরকার যেই সময়টাতে দায়িত্ব নিয়েছে, যেরকম একটা বিপ্লব পরবর্তী একটা বিশৃঙ্খল পরিস্থিতিতে দায়িত্ব নিয়েছে, সেখান থেকে শৃঙ্খলা ফিরিয়ে আনা তো খুব সহজ কোনো কাজ না। আপনার দেশে এখন আপনারাই নিজেরাই এখানে আলোচনা করছেন যে বিভিন্ন গ্রুপ বিভিন্ন জায়গাতে বিভিন্ন রকমের কর্মকাণ্ডের সাথে সম্পৃক্ত আছেন। এক দল আরেক দলকে ব্লেম করছেন। তো এই যে বিশৃঙ্খল অবস্থা, সরকার তো নিজে গিয়ে কোনো বিশৃঙ্খলা সৃষ্টি করছে না। যারা বিশৃঙ্খলা সৃষ্টি করছে সরকার নিয়ন্ত্রণের চেষ্টা করছে, এবং নিয়ন্ত্রণ যদি সরকার দায়িত্বশীল ভূমিকা পালন না করতো এই পরিস্থিতি আরও অনেক বেশি ভয়াবহ হতে পারত। আমরা ভাগ্যবান যে আমাদের এই ১৬ বছরের একটা নৈরাজ্যকর পরিস্থিতির পরে দেশে একটা পরিবর্তনের পরে যেই ধরনের হানাহানির আশঙ্কা ছিল সেই হানাহানি এড়ানো গেছে, এবং সেটার জন্য আপনাকে সরকারকে অবশ্যই কৃতিত্ব দিতে হবে। যদি কৃতিত্ব না দেন তাহলে এটা হিপোক্রেসি হবে। জি, প্রডিউসার পরশ সাত্তার, আমরা কি সার্জিস আলমকে পেয়েছি? আচ্ছা, আপনি বলছেন সরকারকে কৃতিত্ব দিতে হবে। কুমিল্লায় মাদক বেচাকেনার অভিযোগে মা ও ২ সন্তানকে গণপিটুনি, কুপিয়ে হত্যা, ডিটেলটা আমি কিছুক্ষণ আগেই বললাম। তারপর বলছি আপনাকে তজুমুদ্দিনে গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণ, কি ঘটেছিল সেটাও আমি বললাম। গাজীপুরে চুরির অপবাদ দিয়ে কারখানায় শ্রমিককে পিটিয়ে হত্যা, এইসব খবর তো আমরা মোটামুটি জানি। একটা প্রতিবেদন বলছি, MSF এর মানবাধিকার প্রতিবেদন, ধর্ষণ গণপিটুনিতে হত্যা বেড়েছে, জুনে কমছে না অজ্ঞাত লাশের সংখ্যা। তারা যেটা বলছে, চলতি জুনে দেশে ধর্ষণ ও গণপিটুনিতে হত্যার সংখ্যা বেড়েছে। দলবদ্ধ ধর্ষণ সহ নারীর প্রতি নির্যাতনও কমেনি এ মাসে। শারীরিক নির্যাতন, নিগ্রহ বেড়েছে। গত মে মাস থেকে দেশে অজ্ঞাতনামা লাশের সংখ্যা বেড়ে যাওয়ার প্রবণতা লক্ষ্য করা গেছে। জুন মাসে তার সংখ্যা সামান্যই কমেছে। রাজনৈতিক সহিংসতায় নিহতের সংখ্যাও কমেনি। মানবাধিকার সংগঠন মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশনের দেওয়া জুন মাসের মানবাধিকার প্রতিবেদনের এই চিত্র উঠে এসেছে। তারা বলছে যে জুন মাসে অন্তত ৪১টি গণপিটুনির ঘটনা ঘটেছে। জুন মাসে ৪৯টি অজ্ঞাতনামা লাশ উদ্ধার হয়েছে। সরকারের পারফরমেন্স, আপনি বলছেন সরকারকে কৃতিত্ব দেওয়া উচিত। সরকারের ভেতর থেকে আপনার কি মনে হচ্ছে পারফরমেন্স কেমন? আমার কাছে তো মনে হচ্ছে যে সরকারের পারফরমেন্স ভালো এই অর্থে যে আমি শুরুতেই কিন্তু আপনাকে ব্যাখ্যা করেছি যে আমাদের পরিস্থিতিটা অনেক বেশি নৈরাজ্যজনক হওয়ার আশঙ্কা ছিল। আপনি দেখেছেন যে আমাদের একটা সময় তো আমাদের দেশে ৩ দিন তো সরকারই ছিল না, যখন গণঅভ্যুত্থানের পরে
পুলিশ ছিল না 7 দিন। তারপর যেই পুলিশটা আমরা পেয়েছি, ইনহেরিট করেছে সরকার, সেই পুলিশটার 1,20,000 সদস্য আওয়ামী লীগের নিয়োগ দেওয়া। আপনি কি মনে করেন যে রাতারাতি এই পুলিশকে আওয়ামী মন মানসিকতা থেকে বের করে নিয়ে আসা যাবে? পুলিশের ট্রেনিং ম্যানুয়ালে পরিবর্তন আনা হয়েছে। পুলিশ এখন আর জনগণকে গুলি করছে না, পুলিশ কোনো লেথাল ওয়েপন ব্যবহার করছে না। আমাকে শেষ করতে দিন। সেই পুলিশও তো বিএনপি নিয়োগ দেয়া ছিল, কিন্তু কোন তখন তো পুলিশ পরিস্থিতি বিল? তত্ত্বাবধায়ক সরকারের কথা বলছি, গত তত্ত্বাবধায়ক আমি গত তত্ত্বাবধায়ক সরকার আলোচনায় যাচ্ছি না, আমি এই সময়কার আলোচনায় আসছি। আপনার এই পুলিশকে আবার তারপরে পুলিশের মোরালটা যে অবস্থায় নিয়ে যাওয়া হয়েছিল, বা পুলিশের যে লজিস্টিকেরও যে ক্ষতি হয়েছিল, তো এইগুলোকে আপনার রিঅর্গানাইজ করে, রিগ্রুপিং করে দেশের শৃঙ্খলা ফিরিয়ে আনাটা খুব বড় চ্যালেঞ্জিং একটা কাজ। এই চ্যালেঞ্জিং কাজটাই সরকার করে যাচ্ছে। হ্যাঁ, অনেক ক্ষেত্রে সরকার সফল হতে পারেনি, এটা সত্যি কথা। এই সফল না হওয়ার পেছনেও সরকারের যতটা দায় আছে, তার চেয়ে অনেক বেশি দায় আছে যারা সরকারকে সফল হতে দিচ্ছে না। আপনি দেখেছেন যে সরকারকে অনেকেই নানাভাবে কিভাবে আপনার সরকারের কাজে নানাভাবে বিঘ্ন সৃষ্টি করার চেষ্টা করেছে। 200টা আন্দোলন হয়েছে প্রথম 6 মাসে। আপনি যদি ওয়ার্কিং ডে ধরেন, তাহলে প্রতিদিন গড়ে একটা করে আন্দোলন হয়েছে। একটা বিপ্লবোত্তর পরিস্থিতি থেকে একটা সরকার যখন দায়িত্ব নিয়েছে, এবং সেই সরকার একটা অরাজনৈতিক সরকার, তারা যখন কাজ শুরু করেছে, সেই সরকারকে প্রতিদিন নানা ন্যায্য অন্যায্য নানা ধরনের দাবি দেওয়ার মোকাবেলা করতে হয়েছে। এর পাশাপাশি একটা শক্তি তো পালিয়ে যাওয়া শক্তি, তারা দেশের বাইরে থেকে দেশকে নানাভাবে ডিস্টেবিলাইজ করার চেষ্টা করেছে। আপনার মাননীয় প্রধান উপদেষ্টা তার বক্তব্যে কিন্তু বলেছে বাংলাদেশ একটা যুদ্ধকালীন পরিস্থিতির মধ্যে আছে। একটা শক্তি দেশের বাইরে থেকে দেশকে ডিস্টেবিলাইজ করার চেষ্টা করা হচ্ছে। দেশের ভিতরে আপনার নানা ধরনের ইন্ধনের কারণে দেশের ভিতরেও এক ধরনের অস্থিতিশীল একটা পরিস্থিতি তৈরি হয়েছে। তো এইরকম পরিস্থিতিতে শৃঙ্খলা ফিরিয়ে আনাটা খুব সহজ কোনো কাজ না। সরকার যদি এত প্রেসারে বা এত কঠিন পরিস্থিতিতে কাজ করে, তার চেয়ে সরকারের জন্য সহজ নির্বাচনটা দিয়ে চলে যাওয়া নয় কি? না, নির্বাচনটা দিয়ে দেওয়া হচ্ছে স্কেপিং টেন্ডেন্সি। নির্বাচনটা দিয়ে দেওয়ার জন্য কিন্তু কোনো এই সরকার দায়িত্ব নেয় না। এই সরকারটা দায়িত্ব নিয়েছে এমন একটা নির্বাচনী ব্যবস্থা প্রতিষ্ঠিত করা, যাতে করে এই যে জুলাই গণ অভ্যুত্থানটা হয়েছে যেই পরিস্থিতির কারণে, এবং জুলাই গণ অভ্যুত্থানে যে পরিমাণ মানুষ মারা গেছে, যে পরিমাণ মানুষ আহত হয়েছে, এরকম পরিস্থিতি যাতে তৈরি না হয়। রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তন করা, নির্বাচনী ব্যবস্থার পরিবর্তন করা, সংস্কার করা, এগুলো করে একটা সুষ্ঠু সুন্দর নির্বাচন দেওয়া, যাতে করে নির্বাচিত সরকার দায়িত্ব নিয়ে তারপরে দেশটা ভালোভাবে পরিচালনা করতে পারে, এবং একটা নির্দিষ্ট অন্তর একটা নির্দিষ্ট পদ্ধতির মধ্য দিয়ে সরকার পরিবর্তনের একটা সুযোগ তৈরি হয়। সেই জন্য সরকার কাজ করেছে, এবং সেটার জন্য সরকার সবাইকে নিয়ে সেই কাজটা সম্পন্ন না করা পর্যন্ত সরকার রাজনৈতিক দলগুলোর কাছে সময় চেয়েছে সংস্কারের জন্য, তারা সেই সময়টা দিয়েছে, এবং সেই জন্য সরকার সেই কাজটা এগিয়ে নিয়ে যাচ্ছে। উত্তর পরিষ্কার। আব্দুল নূর তুষার, আজ সেনা সদরের ব্রিফিংয়ে মব ভায়োলেন্স বিষয়ে সাংবাদিকেরা একাধিক প্রশ্ন করেন। সাবেক নির্বাচন কমিশনার KM নুরুল হুদাকে মব তৈরি করে হেনস্থার বিষয়ে এক প্রশ্নের জবাবে কর্নেল মোহাম্মদ শফিকুল ইসলাম বলেন, সাবেক প্রধান নির্বাচন কমিশনারকে হেনস্থা করার ঘটনায় যে 6 জনকে চিহ্নিত করা হয়েছিল, তাদের একজনকে গ্রেপ্তার করে সেনাবাহিনী। আইনগত প্রক্রিয়ার জন্য তাকে আদালতে হস্তান্তর করা হয়। পরে আসামি জামিন পেলে সেনাবাহিনীর কিছু করার থাকে না। তবে সেনাবাহিনী যে কোনো মব ভায়োলেন্স এবং জনদুর্ভোগ সৃষ্টিকারী ঘটনার বিরুদ্ধে সোচ্চার ছিল এবং ভবিষ্যতে থাকবে। পরে আসামি জামিন পেলে সেনাবাহিনীর কিছু করার থাকে না, মন্তব্য করতে চান কিনা আব্দুল? জামিন এবং অভিযোগ দুইটাই তো আদালতের ব্যাপার। আদালত যদি জামিন দেন, সেখানে কারোই কিছু করার নেই। বাংলাদেশে কারো কিছু করার আছে, কিন্তু মবের আছে। জামিনপ্রাপ্ত আসামিকে আটকে নিয়ে আবার জেলখানায় ঢুকিয়ে দেওয়ার উদাহরণ আছে। সরকার সময় চেয়েছে বাংলাদেশকে এমনভাবে সংস্কার করবে যে ভবিষ্যতে কোনো দিন আর বাংলাদেশে কেউ স্বৈরাচার হবে না, কোথাও গুলি চলবে না। যে সরকার সামান্য মব নিয়ন্ত্রণ করতে পারে না, সেই সরকার এমন নিয়ম তৈরি করবে যে নিয়মের কারণে ভবিষ্যতে বাংলাদেশ একেবারে বেহেশতে পরিণত হবে। আমি আপনাকে একটু আগে যে যুক্তিটা শুনেছি, ওইটা নিয়ে একটা গল্প বলি। গল্পটা হচ্ছে যে আমরা না থাকলে অবস্থা আরও খারাপ হতে পারতো। তো এক লোক সাপের কামড়ে মারা গেছে, সাপ ছোবল দিয়েছে 2 চোখের মাঝখানে। তখন আরেকজন গিয়ে বলছে, ভাগ্য ভালো, চোখে কামড়ায় নাই, চোখ 2টা তো বেঁচে গিয়েছে। তো আমরা না থাকলে অবস্থা খারাপ হতে পারতো কি না, এইটা কোনো যুক্তি হতে পারে না। যুক্তি হচ্ছে এইটাই যে ওনারা থাকা অবস্থায় পুলিশ গুলি চালিয়ে লোক হত্যা করছে না, বাংলাদেশের একদল জনগণ আরেক দল লোককে পিটিয়ে হত্যা করছে।
এবং সেটা নিয়ে তাদের কোনো মাথা ব্যথা নাই। মব 12 জন, আমি আপনার কথার মাঝখানে কথা বলি নাই, এটা একটা ভালো কথা বলেছেন, নাহলে আমি তখনই আপনাকে ইন্টারাপ্ট করতাম। এবং আরো মজার ব্যাপার আছে, আপনি দেখেন মব হয়েছে, ওইখানে 12 জনের ভিডিও আছে, ধরা পড়েছে মাত্র একজন, বাকি 11 জন কি করেছে, তাই না? বিভিন্ন জায়গাতে মবের যে ভিডিওগুলো প্রকাশিত হচ্ছে ওখানে একাধিক লোক আছে। নুসরাত ফারিয়াকে গ্রেপ্তার করতে পারে আর মবের লোকজনকে গ্রেপ্তার করতে পারে না, এটা কি গ্রহণযোগ্য যুক্তি? কোনটা প্রেশার গ্রুপ এটা বুঝতে হইলে এই সরকারের মধ্যে উপদেষ্টা আছে অধিকার, আদিলুর রহমান খান সাহেব, অধিকার একটা প্রেশার গ্রুপ। এই সরকারের মধ্যে বেলা আছে, এই বেলা হচ্ছে একটা প্রেশার গ্রুপ। কোনটা মব আর কোনটা প্রেশার গ্রুপ এটা বোঝার জন্য ওনাদের একটা নিজেদের মধ্যে মিটিং করা উচিত। আজকে এইভাবে আমাদের কথাবার্তা এই জন্য বলতে হচ্ছে যে আজকে আমাদের ছেলে মেয়েরা রাস্তায় পোশাক পরার জন্য টিজড হয়, এই টিজিং বন্ধ করার কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে? যে পুলিশকে ওনারা বিশ্বাস করছেন না, শেখ হাসিনা নিয়োগ দেওয়া বলছেন, ওনাদেরকে যে পুলিশরা পাহারা দেয় তারা কার নিয়োগ দেওয়া? ওদেরকে বিশ্বাস করেন কিভাবে? যে এসএসএফ তাদেরকে পাহারা দেয়, সে এসএসএফ কার নিয়োগ দেওয়া? 16 বছর কেউ ক্ষমতায় থাকলে নিয়োগ তো অটোমেটিক্যালি তারই হবে। 25 বছর যদি সরকারি চাকরির মেয়াদ হয়, যেটা এই সরকার করেছেন, তাহলে 25 বছরের মধ্যে 16 বছর মানে চাকরির 3 ভাগের 2 ভাগ মেয়াদ। তাহলে 16 বছর আগে যে চাকরি পেয়েছে এর মধ্যে যা চাকরি বাকরি হয়েছে এটা তো খুবই স্বাভাবিক। শেখ হাসিনার সময় নিয়োগ দেওয়া, শেখ হাসিনার সময় নিয়োগ পেলেই কি সব লোক শেখ হাসিনার পক্ষে? এটা কোন ধরনের যুক্তি? এটা তো কেউ মানবে না। এই কুযুক্তিগুলাই হচ্ছে সবচেয়ে বড় দুর্বলতা, যেটার কারণে মানুষ আস্থা হারাচ্ছে। মব নিয়ন্ত্রণের দায়িত্ব কার? চাঁদাবাজ ধরার দায়িত্ব কার? পলিটিক্যাল পার্টি ক্ষমতায় গেছে। আপনি প্রশ্ন করতে, বা আমিও প্রশ্ন করব বিএনপিকে, যদি তারা ক্ষমতায় যায় এবং এইরকম চাঁদাবাজি চলে, আমি জিজ্ঞেস করতে পারবো যে আপনি ক্ষমতায় গিয়ে এগুলো করেন কেন? আজকে যারা চাঁদাবাজি করছে সে বিএনপি না আওয়ামী লীগ না জাতীয় পার্টি না এনসিপি না কে? এটা বিবেচনা করার কি আছে? চাঁদাবাজ ধরেন সেনা কল্যাণ সংস্থার গাড়ির মধ্যে ঢুকে তার ড্রাইভারকে শনির আখড়াতে পিটিয়েছে, এইটা ধরার মধ্যে অসুবিধা কি? সেনাবাহিনী তাকে ধরে না কেন? ধরুক, ধরে আজকে যে মবের বিরুদ্ধে তারা তাদের অবস্থান বারবার বলছে, সেটা আমরা আস্থা পাই, আমরা দেখতে পাই যে মব বিচার হচ্ছে, মবের শাস্তি হচ্ছে, মবকে ধরে নেওয়া যাওয়া হচ্ছে। মানুষের হাতে আইন তুলে নেওয়ার একটা পরিবেশ তৈরি করে দিয়ে তারপরে যদি কেউ বলে আমরা বাংলাদেশকে এমন একটা আইনের শাসন দিয়ে যাবো, আরে আপনার শাসনও বলে তো লোকজন আইন মানছে না, সেটা বন্ধ করেন। জি জি, আজাদ মজুমদার, ছোট করে আপনার পয়েন্টটা বলে আমি পাপি আপার কাছে যাব। জি, কথা হচ্ছে যে বাংলাদেশে মবের সৃষ্টি হয়েছে আওয়ামী লীগের আমল থেকে, একদম স্বাধীনতার পর থেকে, এবং এখন যারা কথায় কথায় মব সব কিছুকে মব হিসাবে চালিয়ে দেওয়ার চেষ্টা করে, এরাও এক ধরনের সফট আওয়ামী লীগের। এবং যারা অন্যের যুক্তিটাকে সবসময় কুযুক্তি হিসেবে উপস্থাপন করার চেষ্টা করে, তারাও এক ধরনের সফট আওয়ামী লীগের। এবং আওয়ামী লীগের আমলে নিয়োগ দেওয়া পুলিশের কর্মকাণ্ডে যারা কোনো সমস্যা দেখে না, বা যারা আওয়ামী লীগের যারা নিয়োগ দিয়েছে এই কারণে তারা আওয়ামী লীগের পারপাস সার্ভ করবে না, এটাতে যারা কোনো সমস্যা দেখে না, তারাও আমি মনে করি যে সফট আওয়ামী লীগের। বাংলাদেশে যখন আপনি একজন ব্যক্তি সব কিছুতে সফট আওয়ামী লীগের রোল প্লে করবে, তখন আপনি তার সরকারের কোনো কর্মকাণ্ডকেই ওনার মনে হবে না যে সরকার কোনো কাজ করছে বা সরকারের মাথা ব্যথা আছে। সরকারের মাথা ব্যথা আছে বলেই তো সরকার এই চেষ্টা করছে। আমি এখানে এসে কথা বলছি। জি, আমি আপনার পয়েন্ট মনে বুঝতে পেরেছি। আসিফা আশরাফি পাপিয়া, আমি আপনার কাছে আসছি। আমাদের সঙ্গে সার্জিস আলম যুক্ত হয়েছেন। সার্জিস, এনসিপির জুলাই পদযাত্রা চলছে, আপনার অঞ্চল দিয়েই শুরু। দেখলাম এক কৃষক আপনাদেরকে কাঁঠাল খাওয়াচ্ছে। উনি কাঁঠাল খাওয়াচ্ছে, ভোট দিবে তো? দেখুন, আমরা তো আসলে ভোটের লেনা দেনা করতে মাঠে আসিনি। আমরা মাঠে এসেছি জনগণের ভালোবাসাটা অর্জন করে নিতে। আমরা মাঠে এসেছি তাদের কথা শুনতে, আমাদের আশা আকাঙ্ক্ষা, বাংলাদেশকে নিয়ে দেখা আমাদের স্বপ্নগুলো বলতে। এই মুহূর্তে আজকে আমি দাঁড়িয়ে আছি বাংলাদেশের সেই ঐতিহাসিক জায়গায়, তেঁতুলিয়ার তেঁতুলতলা। আপনি পিছনে আমার ব্যাকগ্রাউন্ডে দেখতে পাবেন তেঁতুল গাছের পাতা। শত শত মানুষ। আমাদের এখানে আজকে কোনো প্রোগ্রাম ছিল না, প্রোগ্রাম ছিল পঞ্চগড় জেলা সদরে। হঠাৎ করে নাহিদ ইসলাম বলল আমরা যেহেতু পঞ্চগড়ে এসেছি আমরা তাহলে তেঁতুলিয়া যাব, কারণ আমরা তেঁতুলিয়া থেকে টেকনাফে মানুষের কাছে ছুটে যেতে চাই। আমরা তেঁতুলিয়া এসে দাঁড়িয়েছি, এখনো 5 মিনিট হয়নি। 5 মিনিট হয়েছে? 5 মিনিট হয়নি, কিন্তু এখানে দেখবেন শত শত মানুষ জড়ো হয়ে গিয়েছে যে এখানে সার্জিসের লাইনটা বোধহয় আটকে গেল। লাইনটা ঠিক হোক, ততক্ষণে আমি আশরাফি পাপিয়ার কাছে প্রশ্নটা করিয়ে আসি। আশরাফি পাপি, যে ওই ভোটের স্বার্থের সাথে নির্ভরশীল হোক।
জি সার্জিস, আপনি অভিযোগ করেছেন লালমনিরহাট জেলা থেকে পাথর ও বালি নিয়ে দেশের বিভিন্ন প্রান্তে যাওয়া গাড়ি থেকে বিএনপির নাম ভাঙিয়ে নিয়মিত চাঁদাবাজি করা হচ্ছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছেন আপনি। ওই ফেসবুক পোস্টে আপনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে ট্যাগ করেছেন। আপনি তাদেরকে কেন ট্যাগ করলেন? আপনি কেন স্বরাষ্ট্র উপদেষ্টাকে ট্যাগ করলেন না? আপনি কেন আইজিপিকে ট্যাগ করলেন না? তারা কি করতে পারে? দায়িত্ব তো আইজিপির, স্বরাষ্ট্র উপদেষ্টার বা ওখানকার পুলিশ কর্মকর্তার। ও না, দুইটা জিনিস। আমি আপনার সাথে এখানে এগ্রি করি, কিন্তু এখানে আমার কাছে যেটা মনে হয়েছে, আমি যখন সেখানে পুলিশ সুপার সহ জেলা প্রশাসকের সাথে কথা বলি, তারা তাদেরকে একটা থানায় যখন ভাঙচুর করা হয়, আরেকটা থানা থেকে যখন তারা রিজার্ভ ফোর্স নিতে চায়, তখন ওই থানা পর্যন্ত অবরুদ্ধ করে রাখা হয়। একটা সরকার কখনো তাদের মতো করে ফাংশন করতে পারবে না যদি না সেখানে বিভিন্ন যে স্টেকগুলো রয়েছে একটা দেশের, রাজনৈতিক দল বলি, স্থানীয় জনগণ বলি, কিংবা আমলাতন্ত্র বা যাই বলি না কেন, তারা যদি তাদের জায়গা থেকে সহযোগিতা না করে। আমি যেমন সেখানে জনাব তারেক রহমানকে ট্যাগ করেছি, জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে ট্যাগ করেছি। আমি সাথে সাথে আমার ওই লেখাটি আপনি যাদের কথা বললেন, মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টা, মাননীয় আইজিপি মহোদয় সহ তাদেরকেও আমি পাঠিয়েছি। কারণ এখানে সবার সহযোগিতা প্রয়োজন। আমার সাথে যারা আছে তারা তেঁতুলিয়ার প্রান্তিক মানুষ, এখানেও প্রচুর পাথর এবং বালুর ব্যবসা হয়, কিন্তু আপনি তাদেরকে জিজ্ঞাসা করেন বৈধ পদ্ধতিতে সনাতনীভাবে যেভাবে বালু পাথর উত্তোলন করার কথা, সেটা করলে কিন্তু সমস্যা না। কিন্তু অবৈধ পদ্ধতিতে রাতের আধারে শতাধিক ড্রেজার দিয়ে এই তেঁতুলিয়ায় পাথর উত্তোলন করা হয়, বালু উত্তোলন করা হয়। এই মানুষগুলো তো কয়দিন পর তাদের ভিটে মাটি ভেঙে যাবে, কয়দিন পর তাদের ফসলের চাষ হবে না, কয়দিন পর তারা পানি পাবে না। তাহলে এখানে তো আমাদের একত্রিতভাবে কাজ করতে হবে। আপনি তাদেরকে বলেন এখানে এখনো এখানে চাঁদাবাজি হয় কিনা, পোর্টে চাঁদাবাজি হয়, এখানে পাথরের যে ব্যবসা হয়, বালুর ব্যবসা হয়, এখানে চাঁদাবাজি হয়। তো এই জিনিসগুলো শুনতে আমরা এখানে এসেছি, এবং এখানে শুধুমাত্র প্রশাসন কিংবা সরকার একাই কাজ করে পারবে না। রাজনৈতিক দলগুলো সদিচ্ছা লাগবে, তাদের পুরাতন এস্টাবলিশমেন্ট কালচার থেকে বের হয়ে আসতে হবে, জনগণকে সচেতন হয়ে কণ্ঠ তুলতে হবে। সার্জিস, আপনি পাটগ্রামের কথা বললেন যে সেখানে থানা ঘেরাও করা হয়েছে, ভাঙচুর করা হয়েছে। পটিয়ার ঘটনা নতুন করে বলার কিছু নেই, তারপরে আমি পুরো ঘটনা প্রবাহ একটু বলতে চাই। মঙ্গলবার চট্টগ্রামের পটিয়ায় ছাত্রলীগের এক নেতাকে আটক করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা, পরে তাকে পটিয়া থানা চত্বরে নিয়ে আসা হয়। তবে ওই ছাত্রলীগ নেতার নামে কোনো মামলা না থাকায় পুলিশ তাকে গ্রেপ্তার করতে চায়নি। এক পর্যায়ে সংঘর্ষের ঘটনা ঘটে, পরে পুলিশ ওই ছাত্রলীগ নেতাকে হেফাজতে নেয়। প্রথম দফায় সংঘর্ষে বৈষম্য বিরোধী ছাত্রনেতা ও পুলিশ উভয় পক্ষ আহত হয়। পরে রাত 11টায় আবার সংঘর্ষ হয়। বুধবার থানা ঘেরাও করে বৈষম্য বিরোধীরা, চট্টগ্রাম কক্সবাজার মহাসড়ক অবরোধ করে রাখে, যানজট হয় মহাসড়কে। বুধবার রাতে পটিয়া থানার ওসিকে প্রত্যাহার করে চট্টগ্রাম ডিআইজি কার্যালয়ে সংযুক্ত করা হয়। এখন এনসিপির চট্টগ্রামের তত্ত্বাবধায়ক জোবাইরুল হাসান আরিফ বলেছেন, ওসিকে প্রত্যাহারের পর রেঞ্জ কার্যালয়ে সংযুক্ত করে পদোন্নতি দেওয়া হয়েছে, আবার বিক্ষোভ কর্মসূচি হবে বা হচ্ছে হয়তো এখন। হাসনাত আবদুল্লাহ বলেছেন, পটিয়ার ঘটনা আবার ঘটলে 5ই আগস্টের পুনরাবৃত্তি হবে। আরিফ সোহেল বলেছেন, পটিয়া থানা মাটির সাথে মিশিয়ে দিতে হবে। এসব ঘটনায় মব জয়যুক্ত হয়েছে এমন যদি কেউ বলেন, তার কথায় আপনি কোনো ভুল দেখেন? দেখুন, প্রথম কথা হচ্ছে, মানে আজকে যখন আমরা এই অভ্যুত্থানের পরে 1 বছরে আবার নতুন একটা জুলাই এসে দাঁড়িয়ে, আমরা তো প্রত্যাশা করেছিলাম, আপনি একটু আগেই বলেছেন, এই অন্তর্বর্তীকালীন সরকার, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, তাদের আসলে যে ব্যবস্থাগুলো নেওয়া দরকার ছিল। আজকে এই যে পটিয়ার ঘটনা, এই ঘটনা তো ঘটা উচিত ছিল না। মানে এটা আমরা প্রত্যাশাই করি না যে সেখানে ছাত্রলীগের কাউকে ধরিয়ে দিয়ে আসতে হবে, পুলিশ আবার তাদের জায়গা থেকে তাদেরকে ধরতে চাইবে না, কিংবা যখন তাদের সাথে বাকবিতণ্ডা হবে তারা আবার লাঠিচার্জ করবে। এই জিনিসগুলো প্রত্যাশিত ছিল না। বরং অভ্যুত্থান পরবর্তী সময়ে যারা বিগত সময়ে ছাত্রলীগের নাম ভাঙিয়ে চাঁদাবাজি, লুটপাট, ক্ষমতার অপব্যবহার, মানুষের উপরে জুলুম করেছে, যারা এই আন্দোলনে বাধা হয়ে দাঁড়িয়েছে, আমাদের উপরে ওপেনলি গুলি চালিয়েছে, আক্রমণ করেছে, তাদেরকে তো অবশ্যই গ্রেপ্তারের আওতায় নিয়ে আসা উচিত ছিল, বা তাদের কেন্দ্রিক সরকারের একটা ব্যবস্থা নেওয়া উচিত ছিল। আমি কেন, ধরেন একজন সাধারণ জনগণ কেন নিজে দায় নিয়ে সবার বিরুদ্ধে মামলা করতে যাবে? কারণ
ভিতরে ভিতরে অনেকেই নেগোসিয়েশন করে যে মামলা করছে তার বিরুদ্ধে আবার দেখবেন যে আরেকটা পক্ষ লেগে গিয়েছে। তো এটা তো সাধারণ জনগণের কেন এই দায়িত্ব নিবে? এই দায়িত্ব তো সরকারের, স্বরাষ্ট্র মন্ত্রণালয় কিংবা পুলিশের নেওয়ার দরকার ছিল। কিন্তু সমস্যা যেখানে হয়েছে এই অভ্যুত্থানে, আপনি ভিডিওগুলো দেখবেন, এখন ভিডিওগুলো আবার চোখের সামনে ভাসা শুরু করেছে, জুলাই ফিরে আসতে শুরু করেছে। এমন শত শত খুন হয়েছে, ভাইকে শহীদ হতে হয়েছে, যেখানে সে নিরস্ত্রভাবে রাস্তার পাশ দিয়ে হেঁটে যাচ্ছিল, যেখানে সে একটা কাঠের ফ্রেম দিয়ে নিজেকে লুকায়িত করে রেখেছিল যেন তাকে হত্যা করে না হয়, যেখানে 10 জন পুলিশ, আমরা দেখেছি সাভারের একটা ঘটনা, একজন মাত্র মানুষ দাঁড়ানো, তাকে মন চাইলো শুট করে দিল। এই গণহত্যার সাথে সরাসরি সম্পৃক্ত ছিল, তাদেরকে কি কোনো বিচারের আওতায় আনা হয়েছে? জি, কেন বিচারের আওতায় আনা হচ্ছে না? বিচারের সার্জিস, কি আওতায় মনে আনা হয়? হয়েছে? কি মনে হয়? মানুষের এখন কেন পর্যন্ত ক্ষোভ আছে তাদের উপরে, এখন পর্যন্ত আওতায় আনতে পারছে না। আমার জায়গা থেকে আমি যেটুকু মনে করি, লাইনটা শুধু শেষ করি। জি, হ্যাঁ, এটাই আমাদের কথা। আমরা মনে করি সরকার এই জায়গায় তাদের সীমাবদ্ধতা বলি, দুর্বলতা বলি প্রকাশ করছে। তারা বোল্ড হতে কেন পারছে না, এটা আমাদের আক্ষেপ। সার্জিস একটু থাকুন আমাদের সঙ্গে। সরকার মনে করে সরকারকে ক্রেডিট দেওয়া উচিত, আশরাফি পাপিয়া, সরকারকে ক্রেডিট দেওয়া উচিত। সরকার মনে করে, সার্জিস বলছেন যে নিষিদ্ধ একটি সংগঠনের একজন কর্মীকে বৈষম্য বিরোধীরা যখন থানায় নিয়ে গেল, তাকে পুলিশ কেন আটক করেনি, সেই প্রশ্ন তিনি তুলেছেন। এখানে আমার স্পষ্ট বক্তব্য যে আওয়ামী লীগের যে রাষ্ট্রীয় সন্ত্রাসের যে অপকর্ম, গণহত্যা থেকে অপহরণ থেকে জুলাই আগস্টের যে ঘটনা, আওয়ামী লীগের এই অপকর্ম, কর্মকাণ্ডকে নিষিদ্ধ এবং সেই ব্যাপারে ট্রাইব্যুনাল হয়েছে এবং সেই ব্যাপারে আইনগত বিচার ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং কিছু ক্রাইটেরিয়ার এবং কিছু ডাইরেকশন, দিক নির্দেশনা আছে। এখন ওই তৃণমূলের চাঁপাইনবাবগঞ্জের গোবরাতলা ইউনিয়নের ওয়ার্ডের ছাত্রলীগের সভাপতি ছিল এক সময়, তাকে যদি এখন শেখ হাসিনার সহ 2 নম্বর আসামি করে, এটা কি মানানসই হবে? আওয়ামী লীগের সময় হাইব্রিড আওয়ামী লীগের দ্বারা কি নিবেদিত আওয়ামী লীগ নির্যাতিত হয় নাই? আমার নিজের চাঁপাইনবাবগঞ্জ জেলাতে হয়েছে, 3টা সিটেই হয়েছে, ত্যাগী নির্যাতিত হয়েছে, ত্যাগীরা হাইব্রিড আওয়ামী লীগের দ্বারা। এবং একটা ওয়ার্ডের নেতা, একটা ইউনিয়নের নেতা এই রাষ্ট্রের শেখ হাসিনাকে নিয়ন্ত্রণ করার মতো ক্ষমতা কি রাখে? তাইলে আওয়ামী লীগ কারা করছিল আগে, যে যেই পর্যায়ে করুক, এখন এনসিপি যদি মনে করে সবাইকে ধরার দরকার, তাহলে গোটা বাংলাদেশের একটা অংশ তৈরি করে জেলখানা ঘোষণা দিয়ে দেখ, দিয়ে যা আছে তৃণমূল ওয়ার্ড টোয়ার্ড যা আছে সবগুলোকে গণহারে নিয়ে এসে গ্রেপ্তার করে ঢুকিয়ে রেখে দেখ। তারপরে কোর্টের যেটা ব্যাপার, এই জুলাই আগস্ট বলে আপনি কতগুলো মামলার জামিন না দিয়ে পারবেন? সন্দিগ্ধ আসামি, জানি না, রাত্রেবেলা 580 নম্বর আসামি ঘর থেকে ডেকে নিয়ে এসে জুলাই হত্যাকাণ্ড মামলা ফরওয়ার্ডিং দিয়ে তাকে চালান দিয়ে দিয়েছে। গত রাত্রে আমার নিজের রুমমেট, আমার হাইকোর্টের যে রুম, আমার সে 307 নম্বর রুমের আমার রুমমেট মারা গেছে, অ্যাডভোকেট সিরাজুল ইসলাম, তার ছেলেকে রাত্রি 12টার সময় ধরে নিয়ে আসছে। রাত্রি 1টার সময় তার পুত্রবধূর কাছে আমার নাম্বারটা ছিল, সে আমাকে ফোন দিয়ে বলছে যে দেখেন ম্যাডাম, এরকম করে কোনো সংগঠনের সাথে জড়িত না, রাত্রিবেলা ধরে নিয়ে হত্যাকাণ্ডের সাথে পাঠিয়ে দিচ্ছে। এখন বিএনপির নামটা, যেহেতু বিএনপির শত্রু সবাই, বিএনপি তারা ধরে নিচ্ছে বিএনপি ক্ষমতা আসবে, আমরা বলি না আমরা ক্ষমতা আসবো। স্বাভাবিক কারণে এই রাষ্ট্রের সরকার থেকে শুরু করে তাদের 2 মাসে জন্ম দেওয়া যে এনসিপি, তারা থেকে শুরু করে যে কথাগুলো বলে, মনে হয় যে এটা মৌলানা ভাসানীর বক্তব্য, শেরে বাংলা AK-M ফজলুল হকের বক্তব্য, হোসেন সৈয়দ সোহরাওয়ার্দীর বক্তব্য। এমনভাবে অঙ্গুলি নির্দেশ, ডাকা মাত্র যেতে হবে, বলা মাত্র করতে হবে, শোনা মাত্র ঝাঁপায় পড়তে হবে, এই যে ভাবসাব, এগুলো নিয়ে কোনো রাজনৈতিক কর্মকাণ্ড নিজেদের পরিচালনা করা যায়। কিন্তু সারা বাংলাদেশের মানুষকে সব সময় সব কিছুতে এইভাবে বাধ্যতামূলকভাবে ডাকা হাঁকা এবং প্রত্যাশা করাটা কিন্তু উচিত না। আজকে রাষ্ট্রকে আর এনসিপিকে, রাষ্ট্রের দ্বারা জন্মপ্রাপ্ত একটা সদ্য নবজাতক শিশু, তাহলে আজকে এনসিপির দ্বারা রাষ্ট্রের দ্বারা এনসিপির, সরকারের দ্বারা এনসিপির দ্বারা সরকার, দুজন একটা পরিপূরক অংশ, একজন আর একজন অবিচ্ছেদ্য। এই এনসিপির মাথা হচ্ছে সরকার আর সরকারের দেহ হচ্ছে এনসিপি। এটা কি প্রমাণ সহ আপনি কোনো অভিযোগ করছেন না? আমি আসবো আপনার কাছে। সার্জিস আলম, এমন কিছু বিষয় থাকে যেমন সূর্য পূর্ব দিকে, আপনি সেই রকম ধ্রুব সত্য মনে করছেন। জি, আসছি আপনার কাছে। সার্জিস আলম, গতকাল রাতে রাজধানীর বাংলা মোটরে জাতীয় নাগরিক পার্টির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ের নিচে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এনসিপির ঢাকা মহানগরীর জুলাই পদযাত্রার গাড়ি লক্ষ্য করে বিস্ফোরণ ঘটানো হয়েছে বলে জানা যায়। এর আগেও আপনাদের অফিসের সামনে ককটেল বিস্ফোরণ
হয়েছে, কারা পরপর এমন ঘটনা ঘটাচ্ছে, তাদের ধরা যাচ্ছে না কেন, এই প্রশ্ন কি আপনাদের মনে জাগে না? জাগে নিশ্চয়ই। মানে আপনাদের অফিসের সামনে সিসি ক্যামেরা নাই, তাহলে শনাক্ত কেন করা যায় না? বা প্রথমবার ঘটনা ঘটার পরে আপনারা কেন ঠিক প্রপার জায়গায় সিসি ক্যামেরা ফুটেজ, মানে সিসি ক্যামেরা ইনস্টল করলেন না? দেখুন, আমরা প্রথমত হচ্ছে যখন প্রথমবার এই ঘটনাটা ঘটে, এটার তদন্ত প্রক্রিয়ার জন্য আমরা সংশ্লিষ্ট জায়গায় যোগাযোগ করি এবং ওই খুব স্বাভাবিকভাবেই তাদের এই প্রক্রিয়াটা মানে গতানুগতিক বাংলাদেশের যে প্রক্রিয়া, এই প্রক্রিয়ার মতোই অবস্থা। কিন্তু দ্বিতীয়বার যখন এই ঘটনা হয়েছে, আমরা মনে করি যে এখানে কিছু ওই যে প্রেতাত্মা যারা আসলে তাদের জায়গা থেকে একটা অস্থিতিশীল পরিবেশ দেখাতে চায়, যারা বর্তমানে রাজনৈতিক দল আছে তাদেরকে যেন একদল আরেক দলকে দায় দেয়া, নিজেদের ভিতরে অন্তর্ঘাত তৈরি, এরকম পরিস্থিতি তৈরি করতে চায় অস্থিতিশীল, সেই কারণে এমন কিছু হতে পারে। তো আমরা গতকালকের যখন এই ঘটনা হয়, এরপর থেকে আমাদের এটার সিরিয়াসলি নিতে হয়েছে এবং আমরা সেই অনুযায়ী আমাদের জায়গা থেকে ব্যবস্থা নিচ্ছি। আর আরেকটা কথা শুধু বলি, আপা যে কথাটা বলেছেন সেটার প্রেক্ষিতে, দেখুন আমরা আসলে আমাদের একটু মানে দেখে মনে হতে পারে আর কি, যে ওই বলে না, আমরা অভ্যুত্থানের আগে বলতো যে এখনকার জেনারেশনটা মনে হয় শেষ হয়ে গেল, কিন্তু যখন অভ্যুত্থানে এই জেনারেশন সামনে থেকে নেতৃত্ব দিয়ে নতুন একটা বাংলাদেশ এনে দিল, তখন বললো যে না, এই জেনারেশনটা শেষ হয়নি। সো আমাদের হয়তো একটু ঘাটটা তেরা, আমাদের হয়তো একটু রকটা বাঁকা, কিন্তু আমরা সত্যি কথাটা না মুখের উপরে বলে দিব। কেউ যদি চাঁদাবাজি করে এটাও বলবো, দখলদারিত্ব করলেও বলবো, ক্ষমতার অপব্যবহার করলেও বলবো, প্রশাসনকে জিম্মি করতে চাইলে সেটাও বলবো। কারো পছন্দ হলে আমি এনসিপি কার্যালয় প্রসঙ্গে আরেকবার একটু আসি, আমাদের বলা উচিত কিনা। জি সাজিস, আপনি বলেছেন যে প্রথমবার ককটেল বিস্ফোরণের পর আপনারা সিরিয়াস হয়নি, দ্বিতীয়বার ককটেল বিস্ফোরণের পর গতকাল থেকে আপনারা বেশ সিরিয়াস। আচ্ছা, আপনাদেরকে বাড়িওয়ালা কিছু বলে না? মানে আপনাদের অফিস ওখানে থাকার কারণে ওই বিল্ডিং এর সামনে পরপর ককটেল বিস্ফোরণ হচ্ছে, নাকি বাড়িওয়ালা আপনাদেরকে কিছু বলার সাহস রাখে না? না, কেন? তারা যদি আমাদেরকে না দিতে চায়, যেমন আমি আপনাকে বলি, আমাদের একদম স্পষ্ট করে জাতীয় নাগরিক কমিটি লিফটের 15 তলায় আমরা যে অফিস করতাম, যেখানে এখন জাতীয় নাগরিক পার্টির আমাদের অফিস করা হয়েছিল, সেটা আমাদেরকে চুক্তি করে নাই জাতীয় নাগরিক পার্টির অফিস হিসেবে, এবং আমাদের অফিসিয়ালি চুক্তি জাতীয় নাগরিক পার্টির ওই বিল্ডিংয়ের লিফটের 2-তে করতে হয়েছে। আমরা যদি এটাই ক্ষমতার অপব্যবহার করতাম, বাধ্য করতাম, তাহলে আমরা এখন যেখানে ছিলাম লিফটের 15-তে সেখানেই থাকতাম। আপনি খোঁজ নিয়ে দেখবেন, আমাদেরকে দেয় নাই বলে আমরা জোর করতে পারি না, নেও নাই, আমরা এখন লিফটের 2-তে অফিস করি। জি, অনেক ধন্যবাদ। আপনি জনসংযোগে আছেন, আমি জানি না পরবর্তী সেগমেন্টে আপনাকে পাবো কিনা, থাকলে ভালো লাগবে। কিন্তু একটু পরে ফিরছি, রাজনীতিতে বিরতি বলে কিছু নেই। দর্শক দেখছেন রাজনীতি, আমাদের সঙ্গে আজাদ মজুমদার আছেন। আজাদ মজুমদার, মবকে প্রেশার গ্রুপ বলার মাধ্যমে হত্যাকে হত্যা হিসেবে দেখা হবে না, এই আশ্বাস দেয়া হয় বলেছেন লেখক ও চিন্তক ব্রাত্য রাইসু। মন্তব্য করবেন কিনা? আপনার সহকর্মীর কথার পিছিয়ে মনে হয় তিনি এই কথা বলেছেন। না, আমি এই বিষয়ে কোনো মন্তব্য করবো না। তবে আমি মনে করি যে মব এবং প্রোটেস্ট দুইটা আলাদা জিনিস। প্রোটেস্ট করার অধিকার সবার আছে, যে কোনো বিষয়ে মানুষ প্রোটেস্ট করতে পারে, কিন্তু সব কিছুকেই আবার যারা প্রোটেস্ট করবে সব কিছুকেই মব বলে চালিয়ে দেওয়াটা, এটা যেমন ঠিক না। আবার প্রোটেস্টের নামে কেউ যদি অরাজকতার সৃষ্টি করে, তাহলে তাদেরটাকেও টলারেট করা উচিত না। আইনের দৃষ্টিতে সবাইকে সব কিছুকে আইনের দৃষ্টিতে দেখা উচিত। কেউ যদি আইন ভঙ্গ করে, তাহলে অবশ্যই তিনি কী ধরনের আইন ভঙ্গ করেছেন, কিভাবে আইন ভঙ্গ করেছেন, সেটা যারা আইন প্রয়োগকারী সংস্থা আছেন তারা সেটা দেখবেন, দেখে তারা আইনানুগ ব্যবস্থা নেবেন, এটাই স্বাভাবিক বিষয়। আমরা নিজেরা কাউকে মব ট্যাগ দিয়ে বলে দিচ্ছি যে সে মব, তার কাজটা আমরা যাচাই করার চেষ্টা করছি না। আমি নিজেই একটা সিদ্ধান্ত দিয়ে দিচ্ছি বা সিদ্ধান্তে পৌঁছে যাচ্ছি, এটাও কিন্তু এক ধরনের কি বলবো, স্বৈরতান্ত্রিক মনোভঙ্গির প্রকাশ। আপনাকে তো একটা ঘটনার পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ করতে হবে, অথবা আপনি যদি কোনো কনক্লুশনে পৌঁছাতে হয়, তাহলে আপনাকে উভয় পক্ষের বক্তব্যটা শুনতে হবে অন্তত। আমি যেমন যে আপনারা চট্টগ্রামের ঘটনা বলছেন, চট্টগ্রামের ঘটনাটা বারবার আলোচনা হচ্ছে, আপনারা বারবার আপনিও বলার চেষ্টা করছেন, বা আমার তুষার ভাই উনিও বলার চেষ্টা করছেন যে এটা মব। তো এটা মব কি না, নাকি সেখানে আসলে যারা প্রোটেস্ট করেছে তাদের লেজিটিমেট কোনো কারণ ছিল, সেটা নিয়ে 2টা তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
দুইটা তদন্ত কমিটি গঠন করে তারা এগুলো দেখছে। এখানে যিনি পুলিশ অফিসার ছিলেন কর্তব্যরত, তার কোনো ভুল হয়েছে কিনা, কিংবা যারা সেখানে গিয়েছেন তারা কোনো বাড়াবাড়ি করেছেন কিনা, মব শব্দের সাথে ভায়োলেন্স শব্দটা জড়িত, তারা কোনো ভায়োলেন্স করেছেন কিনা, কারণ সেটা এগুলো দেখা হচ্ছে। যদি সেখানে দেখার পরে যদি কারো যদি অপরাধ থেকে থাকে বা কারো যদি অপরাধের সংশ্লিষ্টতা পাওয়া যায়, তাহলে তাকে আইনানুগভাবে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। তা সেই প্রক্রিয়াটা শেষ হওয়ার আগেই আমরাই রায় দিয়ে দিচ্ছি। তার মানে পটিয়ার ঘটনায় পুলিশের বিরুদ্ধে যেমন একটা অ্যাকশন আমরা দৃশ্যমান হয়েছে, বৈষম্য বিরোধী প্ল্যাটফর্মে যারা গিয়েছে তাদের বিরুদ্ধেও বা তাদের অভিযোগও তদন্ত করে দেখা হচ্ছে, বিরুদ্ধে বা কারো পক্ষে কোনো বিষয়, মানে দুটি পক্ষের এই বিষয়ে দুইটা তদন্ত কমিটি গঠন করা হয়েছে জেলা পুলিশ এবং জেলা প্রশাসনের পক্ষ থেকে। তো তদন্তটা তো হইতে হবে, আপনাকে একটু তো অপেক্ষা করতে হবে। তার আগে আপনি যদি রায় দিয়ে দেন তাহলে তো আর আপনার এখানে ওই তদন্তের বা এগুলো নিয়ে আসলে আপনার রায় তো কেউ দেয়নি, না আপনি যখন আসেনি একজন পুলিশ কর্মকর্তা কে আমরা দেখেছি তার প্রত্যাহার হয়েছে, এটা দেখেছি, আর কোনো অ্যাকশন তো সরকারের পক্ষ থেকে দেখি না। সেটাই, প্রত্যাহার তো কোনো শাস্তি না, তাকে তদন্তের আগে একজন পুলিশ কর্মকর্তা প্রত্যাহার হয়েছে, কিন্তু তদন্ত হওয়ার আগে আমরা যে প্রেসার গ্রুপটি বলেন, মব বলেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্ল্যাটফর্ম বলেন, যেই নামে আমরা সংজ্ঞায়িত করি কিনা, একদল লোক থানায় গিয়েছে, তাদের বিরুদ্ধে কোনো অ্যাকশন কি আমরা দেখতে পেয়েছি? তাদের ভূমিকাটাও তো দেখা হচ্ছে। আমি তো বললাম যে দুইটা তদন্ত কমিটি গঠন করা হয়েছে। যদি এই দুইটা তদন্ত কমিটি যদি মনে করে যে বা সেখানে পুলিশ কর্মকর্তা বাড়াবাড়ি করেছেন, কারণ সেখানে তো তাদের উপরও লাঠিচার্জ করা হয়েছে, পুলিশ তাদের উপর লাঠিচার্জ করেছে থানায়, তাই লাঠিচার্জের মতো পরিস্থিতি ছিল কিনা সেটাও তো দেখার বিষয় আছে। নিশ্চয়ই তারা কোনো ঘটনার ভিকটিম কিনা সেটাও আপনার দেখতে হবে। আপনি যদি আগে থেকেই বলে দেন একটা সিদ্ধান্তে পৌঁছে যান, আমি আপনাকে প্রশ্ন করছি, সাংবাদিকের কাজ প্রশ্ন করা, আপনি নিজে একজন সাংবাদিক, আপনি জানেন যে সাংবাদিক সকল ধরনের প্রশ্ন করার জন্য কোনো সিদ্ধান্তে পৌঁছাচ্ছি না, কাউকে দোষী বা কাউকে নির্দোষ কোনোটাই আমি বলছি না। জি নিশ্চয়ই। আব্দুল নূর তুষার, ফরহাদ মজহার চিন্তক, তিনি একটি গণমাধ্যমকে একটি সাক্ষাৎকার দিয়েছেন এবং তিনি সেখানে বলছেন, আপনি দেখবেন যখন মব একের পর এক মাজার ভাঙা শুরু করেছিল তখন কোনো ব্যবস্থা নেওয়া হলো না, উল্টা কবি সাহিত্যিকদের কবিতা লেখার জন্য কারাগারে পাঠানো হলো। অর্থাৎ একদিকে জনগণকে অস্বীকার, তাদের গণতান্ত্রিক সামষ্টিক শক্তি বা গাঠনিক ক্ষমতাকে দমন করা হলো, আবার অন্যদিকে বাংলাদেশকে নতুনভাবে গড়বার গণতান্ত্রিক অভিপ্রায়কে নস্যাৎ করে সংস্কারের নামে পুরনো ফ্যাসিস্ট সাংবিধানিক ও রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো রক্ষার চেষ্টা দৃঢ়ভাবে চালিয়ে যাওয়া হচ্ছে। গণ অভ্যুত্থান হয়ে গেছে মার্কিন যুক্তরাষ্ট্রের সহায়তায় রেজিম চেঞ্জ। মার্কিন অর্থনীতিবিদ ও বিশ্লেষক জেফ্রি স্যাক্স 18 আগস্ট দাবি করলেন, the very strong evidence of the US role in toppling the government of Imran Khan in Pakistan raises the likelihood that something similar may have occurred in Bangladesh. পাকিস্তানি ইমরান খানের সরকার পতনে যুক্তরাষ্ট্রের ভূমিকার খুবই শক্ত প্রমাণ রয়েছে। এ থেকে ধারণা তৈরি করা হয়, আমি অনুবাদ করছি, গণমাধ্যমটি এভাবেই অনুবাদ করেছে, একই রকম কিছু বাংলাদেশে ঘটে থাকতে পারে। কথাটা তো ফেলে দেওয়া যাচ্ছে না। ফরহাদ মজহার কেন এরকম কথা ফেলে দেন না, সেরকম মানুষেরাই এই কমিটির মধ্যে আছেন। ফরহাদ মজহারের সহধর্মিনী এই উপদেষ্টাতে আছেন, ফলে উনি যদি কোনো কথা বলেন আমার মনে হয় না যে সেই কথা খুব সহজে কারো ফেলে দেওয়া উচিত। আমি ফরহাদ মজহারের সঙ্গে কোনো তর্কে বা বিতর্কে কিছুতেই যেতে চাই না, ওনার এই বক্তব্যের ব্যাখ্যা আসলে ওনারই দেওয়া উচিত। কিন্তু আমার কিছু প্রশ্ন আছে। আওয়ামী লীগ সরকার কিছু হলেই বলতো তারা রাজাকার, এই সরকার কিছু সমালোচনা শুনলেই বলে তারা সফট লীগ। হার্ড লীগকে আর সফট লীগকে আর মিডিয়াম লীগকে, এটা কি ন্যান্ডোজের এক্সট্রা হট, মিডিয়াম আর মাইল্ড, এইভাবে তারা বিবেচনা করেন? উনি এই সিদ্ধান্তে কি করে পৌঁছান যে কে সফট আর কে হার্ড? তদন্ত করেন কে সফট আর কে হার্ড। 18 তারিখে, 19 তারিখে, 2 তারিখে, 4 তারিখে, এর আগের 16 বছর ধরে আমরা যারা আওয়ামী লীগ শাসনের এই কুশাসনের প্রতিবাদ করেছি, এখন তাদের শাসন নিয়ে কোনো সমালোচনা করলে তারা বলেন কি সফট লীগ। এবং সফট লীগ তারা বিএনপির মধ্যে খুঁজে পান, তারা এনসিপির মধ্যে খুঁজে পান। আমি একটা প্রশ্ন করি, এই সরকার নিজেকে অরাজনৈতিক বলে, এই সরকারের ভেতরে থাকা লোক বেরিয়ে এসে একটা রাজনৈতিক দল গঠন করেছে এবং যখন বের হয় এই সরকারের প্রেস সচিব বলেছে উনি ভবিষ্যতের প্রধানমন্ত্রী এখানে দেখতে পায়। উনি কি এলেন দ্বারা ভবিষ্যৎ গণনা করে? এইগুলা কি পক্ষপাতিত্ব না? একটা রাজনৈতিক দলের প্রতি তাদের পরিষ্কার এক ধরনের সমর্থন ঘোষণা করে দেওয়া না? ওনার কি এই মন্তব্য করা ঠিক ছিল? কারো মন্তব্য নিয়ে কিছু বলে না গেলে আমরা কি করবো? আমরা কি তার বেডরুমের মধ্যে সিসি ক্যামেরা লাগায় দেখবো উনি কি করে? আমরা তো তাদের মন্তব্যই বিবেচনা করবো, তাদের কাজ বিবেচনা করবো। আমরা কি তাদের ব্যক্তিগত জীবন দেখতে চাই? কিন্তু তাদের ব্যক্তিগত ফোন আলাপ বের হয়ে যায়, এবং বের হয়ে গেলে এই দায়িত্বটাও কেউ নেয় না যে এইটা সে আগের সরকারের মতোই মানুষের ফোন কল শুনে। না হলে এগুলো কে রেকর্ড করে?
তাহলে এই সব জায়গাতে তো আমাদেরকে পৌঁছাতে হবে। সিসি ক্যামেরার ফুটেজ নাকি বিদেশে চলে গিয়েছে, একজন এটা খুবই প্রতিবাদ করেছেন যে এটা কি করে চলে যায়। তাহলে অন্য ঘটনার সিসি ক্যামেরার ফুটেজ যদি বিদেশে চলে যাইতে পারে, এই একই সাংবাদিক যদি অতীতে অল দ্য প্রাইম মিনিস্টার্স মেন বানানোর জন্য অনেক প্রশংসা পেয়ে থাকেন, তাহলে অল দ্য অ্যাডভাইজার্স মেন নিয়ে যদি কালকে একটা ডকুমেন্টারি হয়, ওনারা সেটা ডিজোন করবেন। এইটাই হচ্ছে সিলেক্টিভ জাজমেন্ট, এইটাই হচ্ছে ইম্পার্শিয়ালিটিকে ভঙ্গ করা, এইটাই হচ্ছে এক ধরনের নিউট্রালিটির বিরুদ্ধে যাওয়ার বিষয়। আজকে সকল আক্রমণের লক্ষ্য আওয়ামী লীগ হবেই, কারণ আওয়ামী লীগ একটা দুঃশাসন করেছে, কিন্তু সেই দুঃশাসনের জন্য যে লোক বংশ পরম্পরা আওয়ামী লীগকে ভোট দিয়েছে সে দায়ী। আওয়ামী লীগ তো এই আতিকুল ইসলামকে ভোটে দাঁড় করিয়েছিল ঢাকা শহরে, 17% লোক ভোট দিতেই গেছে। কারচুপির ভোটে 17%-এর বেশি আওয়ামী লীগ করতে পারে নাই। তাইলে এই 17%-এর বদলে যে 83% যে ভোট দেয় নাই আতিকুল ইসলামকে, এই 83% সব কি জুলাই অভ্যুত্থানের পক্ষে ছিল তখন, যেই কারণে আতিককে ভোট দেয় নাই? তারা প্রতিবাদ জানিয়েছে যে এই ভোটে তারা ভোট দিতে চায় না। তো সেইগুলোকে বিবেচনায় নিতে হবে না। আজকে যে কোনো লোক সমালোচনা করলে বাংলাদেশের তারা সফট লীগ হয়ে যাবে। তাইলে সমালোচনার অধিকারী তো সবচেয়ে বড় সংস্কার ছিল বাকস্বাধীনতা, কথা ক র‍্যাপ হয়েছে, কথা কইলে যদি সফট লীগ হয়ে যায় তাহলে তো আমরা সবাই সফট লীগ এখন। জি, আসিফা আশরাফি পাপিয়া, আপনারা যেদিন ইলেকশন কমিশনে অভিযোগ করেছেন, সম্ভবত সেই দিন রিপোর্টটি আসলে অন্য একটি গণমাধ্যমের, আমি তাই খুব জোর দিয়ে বলছি না, কাজী হাবিবুল আওয়ালের রোপণ করা গাছের নেমপ্লেট খুলে নেওয়া হয়েছে ইলেকশন কমিশন চত্বর থেকে। আমরা দেখি যে ক্ষমতার পালা বদলের সাথে বিভিন্ন নেমপ্লেট চেঞ্জ হয়ে যায়, প্রতিষ্ঠানের নাম চেঞ্জ হয়ে যায়, আবার ক্ষমতায় আসলে তারা আবার তাদের আত্মীয় স্বজন পরিবার পরিজনের নামে বিভিন্ন স্থাপনা করে। কিন্তু গাছের গায়ে থেকে নেমপ্লেট খুলে ফেলাটা আপনার কাছে ইনোভেটিভ মনে হচ্ছে কিনা? তার আগে আমি একটু বলে নিই যে হাসনাত যে বক্তব্যটা দিল, হাসনাত তো না, সার্জিস, তো সার্জিসের কাছে আমার একটাই কথা যে একটা স্বীকৃত দল, রেজিস্ট্রেশন আলা দলের অন্দরমহলে ঢুকে যাওয়ার আগে নিজের ড্রয়িং রুমটা বিচার বিশ্লেষণ করতে হবে। আর কুমিল্লার দাউদকান্দিতে ওই যে হাসনাতের বক্তৃতা দিচ্ছে যে আওয়ামী লীগের পয়সায় বিএনপি পরিচালিত হয়, এই যে কথাবার্তাগুলো একবারে দল টেনে হিচড়ে নিয়ে আসে, এগুলোর ব্যাপারে শালীনতা বোধ এবং একটা ম্যাচুরিটি দেখানো কিন্তু প্রয়োজন রয়েছে। জাফলংয়ে যাক, জাফলংয়ে যে দেখবে পাথর কাটা চক্রটা কারা, চট্টগ্রামে যাক যে দেখবে পাহাড় কাটার চক্রটা কারা। তো সব কিছু যদি উনি গন্ধ বিএনপিরই পায়, তাহলে আমার মনে হয় যে ডাক্তার দিয়ে চিকিৎসা নাক কান গলার ভালো করে করা উচিত, করলে অন্তত সার্জিস নাই, কথাটা একতরফা হয়ে যাচ্ছে। আশরাফি পাপিয়া, আপনিও কিন্তু বলেছেন যে সরকার আর এনসিপি ধ্রুব সত্যের মতে একই দল, আপনিও সেটা প্রমাণ ছাড়াই বলেছেন। আমি প্রমাণ ছাড়া বলবো না, প্রধান উপদেষ্টা নিজেই বলেছেন যে যে রাজনৈতিক সংগঠনটি হতে যাচ্ছে সেটা আত্মপ্রকাশ করতে যাচ্ছে, এদের ভবিষ্যৎ ভালো এবং এদেরকে আশাবাদ করে দোয়া টোয়া করে যেভাবে। আপনাকে দ্বিতীয় প্রশ্নটা করতে চাই। লন্ডন বৈঠকের পর সংস্কার প্রস্তাব বিএনপি কেন্দ্রিক হয়ে পড়েছে বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম। তিনি বলেছেন অধ্যাপক মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন সরকার যে উদ্দীপনা ও প্রতিজ্ঞা নিয়ে কাজ শুরু করেছিল এখন তাতে ভাটা পড়েছে বলে মনে হচ্ছে। বিশেষ করে লন্ডন বৈঠকের পর সংস্কার প্রস্তাব বিএনপি কেন্দ্রিক হয়ে পড়েছে, তারা একমত না হলে সেই প্রস্তাব আর অগ্রসর হচ্ছে না। সংস্কার প্রস্তাব যদি বিএনপি কেন্দ্রিক হয়ে যায় সেটা কি খুব ভালো কিছু হবে? দেখেন, এটা কোনো দলকেন্দ্রিক সংস্কার তো করা হচ্ছে না, সার্বজনীন একটা সংস্কার, যার যার মতো সার্বজনীন চিন্তা করে উপস্থাপন করছে সংস্কার যে কমিটিটা আছে। তো সেইখানে আবার সিদ্ধান্তও কিন্তু সার্বজনীনভাবেই হবে। এখন কে তালেবান বানাতে চাচ্ছে, কে আফগান বানাতে চাচ্ছে, কে দুবাই, কে সৌদি আরব, এইসব নিয়ে বিতর্ক করে ওই সব কিছু দেখেন টানা হেঁচড়া শুধু বিএনপি নিয়ে। আরও যত দলের রেজিস্ট্রেশন নিব বিএনপিকে নিয়ে টানা হেঁচড়া করবে। তো যাক, আমরা বড় দল, আমাদেরকে ধৈর্য ধারণ করতে হবে, চামড়া মোটা করতে হবে, আমাদের কানের শ্রবণ শক্তিও ধৈর্য ধরতে হবে, চোখের দৃষ্টি শক্তি। খুবই পজিটিভ কথা আশরাফি পাপিয়া, আপনারা ধৈর্য ধরতে চাচ্ছেন। আজাদ মজুমদার, কর্মচারীদের আন্দোলনের মধ্যে সরকারি চাকরি অধ্যাদেশ সংশোধনের প্রস্তাব অনুমোদন করেছে উপদেষ্টা পরিষদ। প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে আজকেই তার কার্যালয়ে উপদেষ্টা পরিষদের বৈঠকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে। সরকারি চাকরি অধ্যাদেশের কোন কোন বিষয়গুলো সংশোধন করা হচ্ছে সেই বিষয়ে বিজ্ঞপ্তিতে বিস্তারিত কিছু ছিল না, আমি দেখিনি, হয়তো কোথাও প্রকাশ হলেও হতে পারে। আগে যে অধ্যাদেশ জারি করা হয়েছিল তাতে কি ত্রুটি ছিল, নাকি আগেরটা ঠিক থাকলেও আন্দোলনের কারণে সরকার আসলে চাপে পড়ে এটা করতে বাধ্য হয়েছে? এটা চাপের বিষয় না, এখানে যে পরিবর্তনটা এসেছে সম্ভবত আগে বলা হয়েছিল যে সরকার বিনা নোটিশেই চাকরিচ্যুত করতে পারবে, এখন
একটা কমিটি করার কথা বলা হয়েছে। একটা কারো বিরুদ্ধে অভিযোগ আসলে 3 সদস্যের একটা কমিটি করা হবে। কমিটির কাছ থেকে শুনে তারপরে চাকরিচ্যুত আর বা যদি চাকরিচ্যুতের প্রয়োজন মনে করে তাহলে তাদের বিরুদ্ধে চাকরি বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। তো এখন আগে হয়তো সরকার যেভাবে চিন্তা করেছিল, আন্দোলনের কারণে সরকারের হয়তো নতুন করে একটা উপলব্ধি এসেছে। উপলব্ধিটা আসাটা তো খুব একটা খারাপ কিছু না। কেউ যদি আন্দোলন করে তার দাবি যৌক্তিক প্রমাণ করতে পারে বা দাবির যৌক্তিকতা তুলে ধরতে পারে এবং সেটা শোনাটাই তো যৌক্তিক, সেটা না শোনাটাই বরঞ্চ স্বৈরতান্ত্রিক মনোভাব। জি, একজন উপদেষ্টা নিজেই বলেছেন পিস্তল কেন, মিসাইল সাথে রাখলেও আমি আপনি কেউই নিরাপদ নই। তাহলে আজাদ মজুমদার আমাদের নিরাপত্তা কে দেবে? আমাদের মতো আমজনতা তো আসলে মিসাইল দূরে থাক, অস্ত্র কেনার কথাও ভাবতে পারি না আমরা। আমি এ ধরনের মন্তব্য শুনিনি, আমার কানে আসেনি। তিনি নিজে তার সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি লিখেছেন, তিনি একজন উপদেষ্টা, তাকে আমরা ফলো করি, সাংবাদিকরা তো ফলো করে, তিনি নিজেই লিখেছেন। আমি সামাজিক যোগাযোগ মাধ্যমে কারো বক্তব্যটাকে ঠিক অফিশিয়াল বক্তব্য একজন উপদেষ্টার ভেরিফাইড ফেসবুক পেজ থেকে বক্তব্য দিলেও সেটা আমি সেটা নিয়ে কোনো মন্তব্য করব না। আপনি দেখেননি। জি, রাজনীতিতে শেষ কথা বলে কিছু নেই, তাই চলতে থাকবে। আগামী রবিবার রাত 9টায় আবারও দেখা হবে, সাথেই থাকবেন।